চারিদিকে পাহাড় এবং সবুজ উপত্যকা ঘিরে প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছে একটি গ্রাম মহাব্বতনগর। মহাব্বতনগরের এক কোণার দিকে একটি পুরাতন জীর্ণশীর্ণ এবং ভাঙাচোরা ঘর আছে। সেই ঘরে বাস করে এক বালক, তার নাম আলী। আলীর বয়স এবার ১৯ বছর। অনেক ছোটবেলা থেকেই পুরো সংসারের দায়িত্ব তার কাঁধের উপর এসে পড়েছে। আলী পেশায় একজন রাখাল ছেলে। তার সেরকম আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই তার বাড়িতে। তার আব্বা একজন প্যারালাইজ হয়ে বাড়িতে পড়ে আছে। মা ওই রান্নাঘরের কাজবাজ আর এই গৃহস্থালী কাজবাজ করে। আর ছোট 2 বোন রয়েছে, যার দায়িত্ব আলীর ওপরেই রয়েছে, এবং তাদেরকে বিয়ে দেওয়ার সমস্ত কিছু আলীকে একাই বহন করতে হবে। এবং আলী অনেক আগে থেকেই তার সংসারের দায়িত্ব এরকমভাবে পালন করে আসছে। আলীর বেশ কিছু ছাগল, ভেড়া এবং গরু ছিল। সেসবের দুধ বিক্রি করে সে গরু, ছাগল, ভেড়া এবং তাদের খাবার জোগান এবং নিজেদের খাবার জোগানের ব্যবস্থা করত। আর গরু উৎপাদন এবং ছাগল গরু পালনই ছিল আলীর একমাত্র পেশা। আলীদের তেমন জমি জমা ছিল না, কারণ তারা ছোটবেলা থেকেই অনেক দারিদ্রতা দেখে বড় হয়েছে, এবং এইভাবেই আলী ছোটবেলা থেকেই বড় হয়েছে। কিন্তু আলীর জীবন পরিবর্তন হয়ে যায় মাত্র একটা ঘটনায়। সেটা হচ্ছে তাদের বাড়ির আশেপাশে বেশ কয়েকটি ঘন জঙ্গল আছে, এবং সেই জঙ্গলের আশপাশ দিয়ে কোনো মানুষজন চলাফেরা করে না। কিন্তু এক সন্ধে আলীর জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আলী একটা জিন মেয়ের দেখা পেয়েছিল, যে কিনা একজন সর্দার ছিলেন, এবং সেই জিনের সর্দারকে আলী কিভাবে পেয়েছিল এবং তাকে কিভাবে বিয়ে করে, সেই ঘটনাটি পুরোপুরি শুনতে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব গল্পের পরবর্তী অংশে। সেদিন সকাল সকাল আলী তার বকরি এবং ছাগলগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছিল চরানোর উদ্দেশ্যে। আলীর প্রত্যেক দিনই একটা টার্গেট থাকে, যে কিভাবে আজকে তার বাড়িতে খাবার নিয়ে আসবে, এবং মূলত খাবার দাবার এবং সকলের পেট পালাই ছিল আলীর একমাত্র উদ্দেশ্য। আলী সকালবেলা সেই মাঠে গিয়ে দুপুরের আগে আগে চলে আসে, এবং আবার বিকেলবেলা সে সেই ছাগলের দুধ এবং গরুর দুধ নিয়ে বাজারে বিক্রি করতে যায়। তবে প্রত্যেক দিনই যায় না, মাঝে মধ্যে যেদিন দুধ হয় না সেদিন সে আর যেতে পারে না। আলী সেদিনকে সকাল সকাল তার গরুগুলোকে নিয়ে বেরিয়ে পড়ল, এবং আশেপাশে যত ছাগল বকরি ছিল সমস্ত কিছু নিয়ে সে একদম ভোর ভোর বেরিয়ে পড়ল। তার মা তাকে কয়টা রুটি এবং একটু তরকারি দিয়ে তার সঙ্গে দিয়ে দিল, কারণ আলী আজকে ফিরবে না। আজকে পাহাড়ের ওই পাশের একটা উপত্যকায় যাবে, যে উপত্যকায় অনেক ঘাস এবং অনেক কিছু রয়েছে যা কিনা তার ছাগল এবং বকরিগুলো খেতে পারবে। আলী তখন সেগুলো নিয়ে চলে আসলো। আলীর প্রত্যেকদিন একটাই কাজ ছিল, তবে মাঝে মধ্যে সে বাজারে যেত। সেদিনকে রাত্রেবেলা আলীর জীবনটা বদলে যায় আর কি। আলী সেদিনকে ছাগলগুলোকে নিয়ে সেখানে খুঁটো কেড়ে একটা গাছের গোড়ায় চুপচাপ বসে থাকে, কারণ তাদেরকে একমাত্র খাওয়ানো ছিল আলীর উদ্দেশ্য, এবং আলীকে নিয়ে ওই গরুগুলোকে নিয়ে তাকে প্রত্যেকদিন বাড়িতে ফিরতে হয়। আলী প্রায় বিকেল 3টা পর্যন্ত তাদেরকে সেখানে ঠিক ভালো মতোভাবে ঘাস টাস খাওয়ালো, এবং পাশের উপত্যকা পরিবর্তন করে অন্য উপত্যকায় গেল। সেখানে গিয়ে একটা গাছের গোড়ায় বসে আলী দুপুরের খাবারগুলো খেলো। খাবার খেয়ে তখন সে যে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও বলতে পারবে না। বেশ খানিক্ষণ পর তার যখন চোখ খুলল, সে খেয়াল করলো তখন সূর্যের আলো নিভে গিয়েছে, চারিদিকে সন্ধে নেমে এসেছে। অনেক আগেই আলী ফিরে যায়, তবে আজকে তার জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে। আজকে তাকে এগুলো নিয়ে খুব শীঘ্রই বাড়িতে ফিরতে হবে। আলী তখন সমস্ত ছাগল এবং গরু এবং বকরির দড়ি একবারে খুলে তাদেরকে ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। তারা হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিল। আলী আজকে যে পর্যন্ত এসে পৌঁছেছে এই জায়গাটা ছিল তার বাড়ি থেকে অনেকটা দূরে, এবং সে ভেবেছিল অল্প একটু ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠেই রওনা দিবে। কিন্তু চারিদিকে তখন সূর্যের আলো নিভে এসেছে এবং অন্ধকার। আলী যে রাস্তা ধরে আসছিল সেই রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে এক বিরাট পুরাতন রাজবাড়ি। এই রাজবাড়িটা গ্রামের একদম শেষ মাথার জঙ্গলের ভেতরে, এবং এই অঞ্চলটা এখন জঙ্গলে পরিণত, এবং এর পেছনে বিরাট বড় জঙ্গল রয়েছে। কিন্তু এই বাড়িটা যখন আলী দেখে তখন আশ্চর্য হয়ে আলী সেদিকে তাকিয়ে থাকে, কারণ তখন রাত নেমে এসেছিল, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। হঠাৎ করে আলী খেয়াল করলো যে তার
যে বকরিগুলো ছিল সেগুলো আচমকা ছোটাছুটি করছিল। সেরা কি দেখতে পাচ্ছিল আল্লাহ মাহবুব জানে, তবে আলী তাদেরকে কোনোভাবে ঠেকিয়ে রাখতে পারছিল না। এদের মধ্যে থেকে সমস্ত বকরিগুলো দৌড় দিল এবং একটা বকরি অন্যদিকে গিয়ে সে জঙ্গলের ভিতর ঢুকে গেল এবং সেখান থেকে ছুটতে ছুটতে এলোপাতাড়ি ছুটতে শুরু করলো। আলীর একটা বকরি মানে অনেক টাকা এবং সেটা সে বিক্রি করলে বেশ কিছু টাকা পাবে, যা কিনা তার জন্য অনেক বড় একটা জিনিস। আলী তখন সেই বকরিটার পেছনে পেছনে যেতে শুরু করলো আর এই বকরিগুলোকে একত্রে এক জায়গায় রেখে বেঁধে সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করলো তার পেছন পেছন। অনেকটা ভেতরে যাওয়ার পর আচমকা খেয়াল করলো বকরি ছানাটা, যেটা কিনা একটা খাসি ছিল, সে ভেতরে যাওয়ার পর আলী যখন তাকে ধরার সঙ্গে সঙ্গে আলী খেয়াল করলো সেই পুরাতন বাড়িটার সামনে সে দাঁড়িয়ে আছে এবং সেই পুরাতন বাড়িটা তার সামনে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আলী তখন খেয়াল করলো বাড়িটার বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে দাঁড়িয়ে ঠিক আলীর চোখাচোখি হয়ে আলীর দিকে তাকিয়ে আছে। আলীটা দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেল এবং তারপর সেই অদ্ভুত জিনিসটি আলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে আলী দূর থেকে দেখে মনে করলো এটা একটা মেয়ে এবং এই মেয়ে এই অন্ধকারের ভিতরে এরকম বাড়ির ভিতরে কি করছে এবং তার আশপাশে আলো জ্বলছে এবং সেই মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, তবে তার চেহারা বোঝা যাচ্ছে না। আলী তখন সেই মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মেয়েটিকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, তার পরনে বেশ দামি জামা এবং তার শরীরে আলো চকচক করছে এবং তাকে দেখে ভয় পাওয়ার মতো কোনো কিছুই নেই। তবে আলী এরকম একটা শুনশান জঙ্গলের ভিতরে এরকম একটা পরিবেশ দেখলে সে নির্ঘাত ভয় পাবেই। আলী তখন সেখান থেকে চলে আসার পর তার ছাগলগুলোকে নিয়ে খুব দ্রুত সে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর তার মা বলল, কি রে, তোর আজকে দেরি হলো কিসের জন্য? তাড়াতাড়ি বাজারে যা, তোর আব্বার ওষুধ নিয়ে আসতে হবে। আলী বলল, আমার কাছে তো আমার টাকা নেই, তাহলে আমি ওষুধ কিভাবে নিয়ে আসবো? আলীর মা তখন বলল, আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, তুই আমাকে দিতি না মাঝে মধ্যে খরচ করার জন্য, সেটাকে আমি ভাঙিনি, দ্রুত যা আর ওষুধগুলো নিয়ে আয়। আলী তখন বাড়ি থেকে বের হয়ে পড়লো তড়িঘড়ি করে। সে রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের রাস্তাটা একদম শুনশান। গ্রামের রাস্তা কিরকম নীরব হয় সেটা আপনাদের জানা আছে এবং এই গ্রামে আশেপাশে তেমন বাড়ি ঘরদোর খুব একটা নেই, খুব দুরন্ত বাড়ি আর কি। আলী তখন সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আচমকা আলী যখন একটা দিঘির পাড়ে আসলো এবং সেই দিঘির পাড়ে আলী খেয়াল করলো নদীর মাঝখানে সেই দিঘির মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং পানির উপরে শূন্য হাসছে। আলী তো প্রথমে তার চোখগুলো ভালো মতো কোচকে সেদিকে আবার তাকালো, দেখলো কিছু কই, কোথাও তো কিছু নেই, তাহলে কে তার দিকে তাকিয়েছিল? আলী দিকে দিকে তাকাতে লাগলো এবং তার নাকে ভেসে আসলো বাতাসের সঙ্গে একটা অদ্ভুত সুঘ্রাণ, যে সুঘ্রাণটা তার চোখকে এবং তার শরীর এবং আত্মাকে যেন জড়িয়ে দিচ্ছিল। এত সুন্দর সুঘ্রাণ এর আলী আগে কখনো পায়নি। আলী তখন সেদিকে সেই সুঘ্রাণটা শুকতে শুকতে বাজারের দিকে পৌঁছে গেল। বাজারে তখন প্রায় সমস্ত কিছু উঠে যাচ্ছে, কারণ এই গ্রামে বাজার রাত 8টা-9টার পরে কিচ্ছু থাকে না এবং সমস্ত দোকানপাট বন্ধ করে সকলে বাড়ি চলে যায়। আলী সেই দোকান থেকে একটা ওষুধ নিল যেটা কিনা তার বাবার প্রয়োজন এবং সে ওষুধটা নিয়ে আলী সেই রাতে বাড়িতে ফিরছিল। আলী যখন বাড়িতে ফিরছিল সে খেয়াল করলো সে যখন আসছিল তার পেছন পেছন কিছু একটা নিশ্চয়ই আসছিল এবং তার শরীরে এবং কানের কাছে গরম বাতাস পেল সে, কারণ বাতাস ছিল ঠান্ডা চারিদিকে। আচমকা একটা গরম বাতাস আলীর কানে এরকমভাবে ঘেঁষে গেল সেটাতে সে বুঝতে পারছে না। অনেকক্ষণ পর আলী যখন খেয়াল করলো একটা ফিসফিসানি শব্দ তার কানে সে শুনতে পাচ্ছে এবং কান ভেসে একটা শব্দ চলে গেল, আলী, ঠিক এরকম একটা শব্দ। এই শব্দ শোনার পরপরই আলী তখন পেছনে ঘুরে তাকালো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। কি অদ্ভুত বিষয়, এখানে সে কাউকে দেখতে পাচ্ছে না, অথচ মনে হচ্ছে যে কেউ তার আশেপাশে আছে এবং কেউ তাকে স্পষ্ট দৃষ্টিতে ফলো করছে, কিন্তু কে? আলী ওই রাতে তো বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তার আব্বাকে ওষুধ খাওয়ালো, কিন্তু তার আব্বা কোনোভাবে সুস্থ হচ্ছিলেন না, কারণ তার আব্বা অনেকদিন ধরেই প্যারালাইসিসড, এক পাশ পুরো পড়ে গিয়েছে আর বাকি এক পাশ থেকে সে মূলত হচ্ছে তার আব্বার সমস্ত দেখভাল করে এবং দেখাশোনা করে এবং সে এরকমভাবে চলাফেরা করে। যাই হোক, সেই রাত্রবেলা আলী তখন সেই ঘরে গিয়ে তার পরিবারের সঙ্গে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। তবে আলীর কেন যেন অদ্ভুত লাগছিল। মধ্যরাতে ঘুম ভেঙে সে খেয়াল করে সেই অদ্ভুত সুঘ্রাণটা সে যেখানে ঘুমায় বারান্দার একটা খাটে এবং চৌকি পেতে সেখানে সেই শব্দটা হচ্ছিল এবং সে সেই ঘ্রাণটা পাচ্ছিল, যে ঘ্রাণটা তার আত্মাকে যেন জাগিয়ে তুলছিল। আলী বুঝতে পারছে না এটা তার সঙ্গে কি হচ্ছে এবং তার আশেপাশে নিশ্চয়ই কিছু একটা আছে যা কিনা তাকে হয়তো কোনো কিছু একটা জানান দেওয়ার চেষ্টা করছে। যাক, আলীর সঙ্গে সেদিনকে এরকমভাবে ওই ঘটনা ঘটে মোটামুটি স্বাভাবিকভাবে সে ওই দিনকে পার করলো। এর পরের দিনের ঘটনা, আলী তার বকরিগুলোকে নিয়ে আবার ঠিক সকাল সকাল বেরিয়ে পড়ল এবং আজকেও সে যাওয়ার সময় খাবার এবং রুটি নিয়ে গেল,
কারণ হচ্ছে সে সেখানে গিয়ে বিশ্রাম করবে এবং 3টার পরপর মানে একটু সূর্য ঢলে পড়লে সে তার বকরিগুলোকে নিয়ে ফিরে আসবে। এটাই ছিল তার রুটিন এবং সে এরকমভাবেই যেত। কিছুদিন ধরে এরকমভাবেই যাচ্ছে। আলী তখন আবার সেখানে গেল। সেখানে যাওয়ার পর হঠাৎ করে সন্ধ্যার দিকে যখন সে আসছিল বিকেল বিকেল, তখন সে খেয়াল করলো সেই রাজবাড়ির পাশ দিয়ে একটা মেয়ে তার দিকে ইশারা দিয়ে ডাকছে এবং বলছে, এদিকে আসো। কিন্তু আলী সেটা দেখে এক নজর তাকিয়ে তারপর সেখান থেকে পেছনের দিকে চলে আসে। সেই রাতে আলী বুঝতে পারে যে নিশ্চয়ই ওই রাজবাড়িতে কোনো ভূত বা প্রেত এই জাতীয় কিছু বসবাস করে এবং সে নিশ্চয়ই আলীকে দেখে ফেলেছে। আলীর মনে ভীষণ ভয় জাগতে শুরু করে। সেদিনকে রাত্রেবেলা আচমকা আলী ঘুমিয়ে আছে। সে খেয়াল করে যে তার বকরিগুলো আচমকা সকলেই একত্রে ডেকে উঠেছে। আলী কিছু বুঝে উঠতে পারছে না, কারণ বকরিগুলো একসঙ্গে এরকমভাবে ডেকে উঠছে কিসের জন্য, আর কেউ কি এসেছে এখানে। আলী আশেপাশে তার টর্চ লাইট দিয়ে খুঁজতে শুরু করলো, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। আশেপাশে কোনো জন্তু জানোয়ার বা শিয়াল নেই। তাহলে জন্তুগুলো চিৎকার চেঁচামেচি করছে কিসের জন্য? জন্তুগুলো কিছুক্ষণ পর থেমে গেল। আলী তখন যখন তার খাটের কাছে গিয়ে বসলো, আলী দেখল তার খাটের ওই পাশে একজন বসে আছে এবং সেটা দেখে আলী ভয়ে তখন পেছনে সরে গেল এবং তার বুকে থুথু নিতে শুরু করলো এবং সেই সঙ্গে আলী সেখান থেকে দৌড়ে পেছনে এসে পড়ে যেতে গেল। কিন্তু আলী খেয়াল করলো কেউ তাকে ধরে বসেছে, কিন্তু কে তাকে ধরেছে আলী যেন কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে সে খেয়াল করলো তাকে ধরে আছে একটা হাত এবং একটা শরীর। সে যখন পেছন দিকে তাকালো, সে দেখলো খুবই সুন্দর দেখতে একটি মেয়ে। তার মাথায় একটা মুকুট পরা এবং তার শরীরে এত দামি জামা যে সে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না যে এই দামি জামাটা সে কোথায় পেয়েছে, বা এরকম একজন বড়লোক মেয়ে তার ঘরের বাড়ির সামনে কি করছে। আলী তখন সামনে সরে গেল এবং সে মেয়েটিকে আচমকা জিজ্ঞেস করলো যে আপনি কে এবং আপনি এখানে কিসের জন্য এসেছেন? আলী বুঝতে পারছে এ নিশ্চয়ই সেই রাজবাড়ির ভূত অথবা প্রেত যে কিনা তার পিছু নিয়েছে এবং তাকে নিশ্চয়ই এবার মেরে ফেলবে। আলী এরকম ঘটনা এর আগে অনেক শুনেছে। এই কয়েকদিন সে আসলে বেশ আতঙ্কে ছিল। কিন্তু মেয়েটা আলীর কাছাকাছি এসে বলল, আলী তুমি আমাকে ভয় পেও না, আমি তোমাকে ক্ষতি করব না বা তোমাকে ভয় দেখানোর জন্য আসিনি আলী, সত্যি কথা বলছি, আমার উপর বিশ্বাস করো। কিন্তু আলী পুরো প্যানিক হয়ে গিয়েছিল। সে এদিক ওদিকে ছোটাছুটি করছিল। ঠিক সেই মুহূর্তে মেয়েটি আলীর কাছে এসে আলীর মুখটা চেপে জোরে ধমক দিয়ে বলে, চুপ থাকো, আমি বলেছি না তোমার কোনো ক্ষতি করব না, আর তুমি জানো আমি কে? তখন আলী বলল কি যে না তো, আমি তো জানি না, আর আপনি আমার পিছু কেন নিয়েছেন? আলী তখন বলল যে আমি যেখান থেকে এসেছি সেখানটা তুমি চিনো না এবং আমি অনেক দূর থেকে এসেছি। আলী বলল, কোত্থেকে? মেয়েটি তখন বলল, আমি একটা পরী এবং আমি ওই বাড়িতে বসবাস করি। সেদিনকে তুমি আমাকে দেখেছ। আসলে মূল কথা হচ্ছে আমি যখন ওইখানে থাকি অনেক মানুষ সন্ধ্যার পর ওদিক দিয়ে যাতায়াত করে, কিন্তু সন্ধ্যার পরে আর কেউ আসে না। আমি মাঝে মধ্যে সন্ধ্যার আগে আগেই সেখানে গিয়ে পৌঁছে যাই এবং রাত্রেবেলা ওইখানে মাঝে মধ্যে থাকি। আসলে মূলত আমি যেখানে থাকি সেখান থেকে আসতে একটু সমস্যা হয় আর কি, দিনের বেলা আর কি। এই জন্য রাত্রেবেলা এখানে এসে মাঝে মধ্যে রিল্যাক্স করি এবং ওই বাড়িতে কোনো মানুষজন এবং রাত্রেবেলা কারো আনাগোনা থাকে না বলেই ওইখানটা বেছে নিয়েছি। অনেক সময় আমার বান্ধবীরা মিলে আমরা ওইখানে বসে গল্প আড্ডা দিই এবং জ্যোৎস্না রাতগুলোতে আমরা এখানে এসে থাকি। আলী এই কথা শুনে তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? পরিমেয়টি তখন বলল, আমি তোমার কাছে এসেছি তার কিছু কারণ আছে। শোনো আলী, তুমি আমাকে ভয় পেও না। শোনো, তোমার যে অনেক অভাব সেটা আমি জানি। তোমার বকরিগুলো হয়তো তোমার একমাত্র সম্বল এবং তোমার বাবা অসুস্থ, তোমার মা গৃহিণী একজন এবং তোমার 2 বোনকে বিয়ে দিতে হবে। সেটা তুমি সেদিনকে ওই গাছের পরে বসে বলছিলে এবং আল্লাহ তাআলার কাছে হয়তো তুমি বলছিলে যে এটা আমার লাগবে এবং এটা আমাকে দিন। সেই সময় নামাজ পড়া শেষে তুমি মনোজাতে এটাই চাইছিলে। আমি তখন তোমার সেই সমস্ত কিছু দেখেছি এবং প্রথম যেদিন তোমাকে আমি সেখানে দেখলাম সেদিন দেখি তোমার প্রতি আমার বেশ মায়া হয়েছিল এবং তোমাকে আমার বেশ ভালো লেগে যায়। তুমি যেরকম রেসপন্সিবল ঠিক সেরকমই সকলের প্রতি খেয়াল রাখো, আর তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। এই কথা শুনে আলী তখন বলল, কি বলছেন? আমার মধ্যে ভালো লাগার মতো কি আছে? আলী ছেলেটা গরিব এবং দরিদ্র হলেও তার চেহারার ছবি এবং সৌন্দর্য আল্লাহ কম দেয়নি। তার চেহারার ভিতরে যেন একটা অন্যরকম সৌন্দর্য ভাব আছে। মেয়েটি তাকে দেখে পছন্দ করে ফেলেছে। আলী তখন বলল, আপনি একটা জিন, তাহলে আপনি আমাকে কেন পছন্দ করবেন? আপনি কোনো একটা অন্য কোনো জিনকে পছন্দ করবেন। জিন মেয়েটি তখন বলল যে, আলী শোনো, তুমি হয়তো অনেক কিছু বিশ্বাস করবে না, কিন্তু সত্যি কথা বলতে জিনারা একবার যাকে দুজনকে পছন্দ করে ফেলে তাকে আজীবন
তার নিজের কাছে রাখে এবং তাকে ভালোবেসে যায়। আমিও তোমাকে ভালোবাসি এবং সত্যি কথা বলতে প্রথম দেখায় তোমার প্রতি আমার এত পরিমাণ ভালো লাগা সৃষ্টি হয়েছে যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমি তোমাকে খুব পছন্দ করে ফেলেছি। আলী তখন বলল, এটা কি বলছেন? আপনি একজন জিন হয়ে আমি একজন সাধারণ গরিব মানুষ, আপনি আমাকে পছন্দ করেছেন? এটা আসলে কেমন কথা? সেই মুহূর্তে আলী তখন একথা বলতেই পরিমেয়েটি বলল, এটা আমার মর্জি এবং আমি কি করব না করব সেটা আমি জানি। আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বলো। আলী তখন বলল, আপনি পছন্দ হবার মতো একটা মেয়ে, আপনি খুব সুন্দরী, বরঞ্চ এরকম সুন্দরী মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি। তখন পরিমেয়েটি বলল, তাহলে তাহলে তোমার সমস্যা কোথায়? আলী তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু ভাবতে দিন, দেখি কি করা যায়। পরিমেয়েটি তখন বলল, ভাবার কি আছে, তুমি তোমার রায় জানিয়ে দিও কালকে। আমি কালকে আবার তোমার সঙ্গে দেখা করতে আসব। আর তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে ওই বটগাছের কাছে এবং ওই পুরাতন বাড়ির সামনে এসে আমাকে ডাক দিও। আমি ওইখান থেকে বের হব। আমার নাম হামসা। আমার নাম কিছু হামসা আবার কেমন নাম? সে বলল, এটা আমাদের ওইখানকার নাম এবং আমি যে নগরীতে থাকি সেই নগরী আমাকে সবাই অনেক ভালোবাসে এবং সকলে আমাকে সম্মান করে। সেহেতু তুমি মনে করো না যে আমি তোমার কাছে এরকমভাবে এমনিতেই এসেছি। মূলত হচ্ছে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, এই জন্য তোমাকে আমি এসে বললাম। আলী তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পেরেছি। আলী এদিনকে সারা রাত ভাবলো, পরের দিন সারাদিন ভাবলো। সেদিন থেকে ফেরার পথে আলী চিন্তা করলো, আজকে কি সেই জঙ্গলের কাছে যাবে? আলী তখন মনে মনে ভাবলো, না বাবা, একটা জিনের কাছে কোনোভাবে যাওয়া যাবে না। আর বাড়িতে গিয়ে দেখি হুজুর টুসুর দিয়ে কোনো একটা তাবিজ পরে নিব, কারণ এই জিনটি যদি আমার সঙ্গে জবরদস্তি করে এবং আমার ক্ষতি করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে জিন মেয়েটি তার কাছে এসে উপস্থিত হলো। বলল, আলী, তুমি কিন্তু তোমার কথা আমাকে জানাওনি, আর তুমি মনে মনে কি ভাবছো? সত্যি আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি সত্যি তোমার উপকার করতে এসেছি। তখন আলী বলল, আমার বিশ্বাস হয় না আপনি আমার উপকার করবেন। আমি জিনদের সম্পর্কে খারাপ কথা শুনেছি, ভালো কথা কখনো শুনিনি। পরিমেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার সম্পর্কে খারাপ শুনেছ, তাহলে আমার সঙ্গে কিছুদিন থাকো, চলো, তাহলে বুঝতে পারবা। সেই মুহূর্তে আলী বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যদি এই কথা বলছেন, ঠিক আছে, তাহলে আপনি আমার 3টি উপকার করুন। প্রথম উপকার, আপনি আমার বাবাকে সুস্থ করে তুলবেন। যদি সেটা করতে পারেন তাহলে আমি আপনার কথা বিশ্বাস করব। দ্বিতীয় উপকার, আপনি আমাদের দারিদ্রতা দূর করে দিবেন। আর তৃতীয় উপকার হচ্ছে আমাদের জমি জমা, আমাদের এই গ্রামের যে মোড়ল আছে তার কাছে বন্দুক দেওয়া। তিনি বলেন যে আমার বাবা নাকি বন্দুক দিয়েছিলেন, কিন্তু আমার আব্বা অসহায় বলে আমাদের সমস্ত জমি দখল করে তেনারা ব্যবহার করছেন। এই 3টি কাজ যদি আপনি করে দিতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনি সত্যি আমাকে ভালোবাসেন এবং আপনি আমি যা চাই সেটা চান এবং আপনি আমাকে দিয়ে কোনো ক্ষতি করবেন না। মেয়েটি তখন হেসে বলে কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছ, এই 3টি চ্যালেঞ্জই আমি অ্যাকসেপ্ট করলাম এবং তোমার সমস্ত কথা আমি শুনলাম। আমি প্রথম ধাপ তোমার বাবাকে সুস্থ করে তুলব, সেটার দায়িত্ব তুমি আমার কাছে দাও। পরিমেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলে যাও। রাখাল বালক তার বকরি এবং ছাগলগুলোকে নিয়ে চলে আসলো। আলী বেশ খুশি ছিল, কারণ সে যে বিষয়টা বলেছে, পরিমেয়েটা যদি সেটা করতে পারে তাহলে হয়তো তার জীবন বদলে যাবে এবং হয়তো সে আগে থেকে অনেক উন্নত জীবনযাপন করতে পারবে এবং তার বোনেদের বিয়ে দিতে পারবে। আলী তখন সেখান থেকে চলে আসলো। এসে সারা রাত ভাবতে শুরু করলো, এমনটা কি সত্যি হবে? তার বাবা কি সুস্থ হয়ে উঠবে? মোটেই আলী সেরকমটা কখনো মনে হয় না। আলী তখন বাড়িতে এসে এসবই চিন্তা করতে শুরু করলো। আলীর খাওয়ায় মনোযোগ ছিল না, তার বোনেরা তাকে যা বলছিল কোনো কিছুতে মনোযোগ ছিল না, কারণ পরিমেয়েটা বেশ সুন্দর ছিল এবং তাকে দেখে আলীর পছন্দ হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে পরিটা সত্যি সত্যিই তাকে নিয়ে যাবে না তো, কারণ আলীর সবসময় ভয় ছিল যে কোনো জিনেরা মানুষকে নিয়ে গিয়ে তাদের কাজে ব্যবহার করে। মেয়েটিও কি তাই করবে? বলবে যে আমি তোমাকে দ্বারা এরকম কাজ করিয়েছি? যদি এমনটা হয় তাহলে সত্যি আলী কোনোদিন তার নিজেকে ক্ষমা করতে পারবে না। এগুলো চিন্তা করতে করতে আলী ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা যখন আলীর ঘুম ভাঙল, তার বাবা হঠাৎ করেই দেখল কি যে উঠে বসে আছে। আলীর মা তখন চিৎকার করে বলল কি যে, আলী এদিকে আয়, দেখ তোর বাবা উঠে বসেছে। সে তো একা উঠে বসতে পারতো না, তার হাত এখন কাজ করছে, কিন্তু কোমর থেকে পায়ের নিচের অংশ তখনও প্যারালাইসিস ছিল, সেখানে সে সেরকমভাবেই শুয়েছিল। আলী তখন বলল যে, আম্মা তুমি চিন্তা করো না, আব্বাজান সুস্থ হয়ে যাবেন। প্রথম দিন এরকম প্রোগ্রেস দেখে আলী তখন বুঝতে পারল যে এটা নিশ্চয়ই সেই পরিমেয়েটার কাজ, যে পরিমেয়েটা
তাকে ওয়াদা করেছিল যে তার বাবাকে সুস্থ করে তুলবে, তাহলে অর্ধেকটা কেন করেছে? আলী চিন্তা করেছিল যে তাকে কোনো কিছু বলবে না, বলবে যে তোমার উপকারের আমার দরকার নেই। কিন্তু পরিমেয়টা মূলত কাজ করা শুরু করে দিয়েছে, কিন্তু সেটা কিভাবে করেছে আলী কিছু বুঝতে পারছে না। যাই হোক, আলী আজকে রাতে উঠে দেখবে যে পরিমেয়টা কিভাবে এই সমস্ত কিছু করে। আলী তখন ওইদিনকে বকরিগুলো বিকেলবেলা নিয়ে আসতে যাবে, ঠিক তখন সেই রাজবাড়ির সামনে সেই পরিমেয়টির সঙ্গে দেখা। আলী তখন বলল যে আচ্ছা শোনো, আপনি আমাকে যে কাজটা করে দিয়েছেন সেটার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু মূল কথা হচ্ছে সত্যি আপনি আমাকে নিয়ে বিক্রি করে দিবেন না তো, অথবা আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবেন না তো? এটা একটু জানার দরকার ছিল। পরিমেয়টি তখন বলল এরকম কোনো কিছুই করব না। সত্যি কথা বলতে তুমি হয়তো আমাকে উপর বিশ্বাস করতে পারছো না, কিন্তু এই কাজ তিনটা আমাকে করতে দাও। করতে দেওয়ার পর তারপর না হয় তুমি চিন্তা করো যে মূলত হচ্ছে আমি ভালো নাকি খারাপ, তারপর তুমি বুঝতে পারবে। আলী তখন বলল তারপর যদি আপনি আমাকে নিয়ে যান এবং নিয়ে গিয়ে আপনাদের এখানে আটক করে রাখেন। মেয়েটি তখন হাসলো, বলল কি যে আলী, আমার ভালোবাসা প্রমাণ করতে হলে আর কি কি তোমার কাছে করা লাগবে, সমস্ত কিছু আমি করব। সেই মুহূর্তে আলী বলল, আপনাকে যে বলেছিলাম যে আমি ধনী হব, এরকম কোনো কিছু করার দরকার নেই। আমি ধনী হতে চাই না, আপনি শুধু আমার ছোট 2 বোনকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন এবং তাদেরকে যেন খুব ভালো ঘরে বিয়ে দিতে পারি, সেরকম একটা ব্যবস্থা করে দেন। তাছাড়া আমার আর কিছু লাগবে না। আমাদের মোটামুটি এগুলো করলেই আমি একটু মুক্ত থাকবো সমস্ত চিন্তা থেকে। মেয়েটি তখন বলল, আজকে রাতেই তোমার বাবা সুস্থ হয়ে উঠবেন এবং সেটা আমি করব। আলী তখন চিন্তিত থাকলো, তার বাবা পুরোপুরি যদি সুস্থ হয়ে যায় সত্যি বেশ ভালো হবে এবং বাড়িতে যেন একটা অন্যরকম আমেজ ছিল তার বাবার সুস্থতা নিয়ে। রাত্রেবেলা আলী ঘুমালো আর কি, তবে তার ঘুম আসছিল না। সে শুয়েছিল, সে দেখতে চাচ্ছিল যে কিভাবে তার বাবা সুস্থ হয়। রাত তখন বেশ গভীর। সে খেয়াল করলো আসমান থেকে বেশ কয়েকজন লোক উপর থেকে নিচে নেমে আসছে। তাদের পরনে সাদা জুব্বা এবং তাদের গায়ে চকমক করে আলো জ্বলছে। আলী ঘুমানোর ভান ধরে তখন বসে রইল এবং বেশ খানিকক্ষণ পর আলী খেয়াল করলো তাদের ঘরের দরজা ভেদ করে দরজা না খুলেই সেই জিনগুলো ঘরের ভিতর ঢুকে গেল। আলীর বাবা যেখানে শুয়েছিল, আলী বেড়ার ফাঁক দিয়ে দেখতে শুরু করলো যে আলীর বাবার চারপাশে সেই জিনগুলো দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে থেকে তাদের শরীর থেকে এক ধরনের আলো আলীর বাবার শরীরের ভিতরে যাচ্ছে এবং সেই আলোটা বেশ খানিকক্ষণ সেখানে জ্বলল এবং জিনগুলো সেখানে দাঁড়িয়ে কোনো কিছু একটা পাঠ করছিল। অনেকক্ষণ পর সেই জিনগুলো সেখান থেকে আচমকা গায়েব হয়ে গেল। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে যেরকম হয় ঠিক সেরকম সেই আলোগুলো নিভে গেল এবং আলী তখন খেয়াল করলো যে তার বাবা নড়ে চড়ে শুয়েছে। এটা দেখে আলী তখন সত্যি সত্যি বুঝতে পারল যে না, পরিমেয়টি তাহলে সত্যি সত্যি জিনেদের চিকিৎসক দ্বারা তার বাবাকে সুস্থ করে তুলেছে। আলী তখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। এর পরের দিন একটু বেলা করে আলী ঘুম থেকে উঠল। আলী শুনতে পেল তার ঘরে চিৎকার চেঁচামেচি। এটা শুনে সে লাফতে উঠে পড়ল। চিৎকার চেঁচামেচি শুনে সে তখন বলল কি যে কি হয়েছে। আলীর বোনেরা তখন আলীকে টেনে ঘরের ভিতর নিয়ে গেল। বলল, দেখ আব্বাজান হাঁটাচলা করতে পারছে এবং সে নড়াচড়া করছে। এই কথা শুনে তখন আলী বেশ খুশি হয়ে গেল এবং বলল যে এটা তো বেশ ভালো কথা। পরিমেয়টার সঙ্গে দেখা করার জন্য আলী এর জন্য তর্সই ছিল না, কারণ বিকেল হলে সে পরিমেয়টার সঙ্গে দেখা করতে পারবে। পরিমেয়টা তখন বলল, বিকেলে যখন তার সঙ্গে দেখা হলো, বলল, কি ব্যাপার আলী, তোমাকে না আমি বলেছিলাম যে তোমার বাবাকে আমি সুস্থ করে তুলবো এবং সেটা আমি করেছি। তোমার প্রথম শর্ত পূরণ হলো, দ্বিতীয় শর্ত পূরণ হওয়ার জন্য কিছুদিন সময় লাগবে এবং সেটা আমার জিনেরাই করবে, তুমি চিন্তা করো না। আলী তখন বলল যে সত্যি আপনি একজন ভালো জিন, আপনার আর কোনো কিছুর প্রমাণ দিতে হবে না। পরিমেয়টি তখন বলল, তুমি যেহেতু আমাকে 3টা উপকারের কথা বলেছ, সে 3টা উপকার আমি করব এবং সেটা শুধুমাত্র তোমার পরিবারের জন্য। কিন্তু আলী, তুমি তো কিছুই ছিলে না। আলী তখন বলল, আমার কিছু লাগবে না, আমার পরিবারের জন্য সমস্ত কিছু হলেই ভালো হয়। সেদিন রাত্রেবেলা আলী এরকমভাবে বাড়িতে চলে আসলো এবং পরিমেয়টার কথা চিন্তা করতে শুরু করলো, কারণ প্রথম কাজটা হওয়ার পরে তাদের বাড়িতে একটা অন্যরকম আমেজ এবং উৎসব লেগেছিল। আলী ওই দিনকে সমস্ত ছাগলগুলো কিনে বাড়িতে ফেরার পর তার আব্বাজান নিজে সেই ছাগলগুলোকে খোয়ারে ঢুকিয়েছে, কারণ আলী চিন্তা করত যে তার আব্বা বেশ ভালো একজন মানুষ এবং তিনি এখন সুস্থ হয়েছেন, মানে এখন তার উপর চাপ কমবে। আজকে প্রায় 7-8 বছর হয়েছে তার আব্বা প্যারালাইজড হয়ে এরকমভাবে পড়ে আছে এবং আলীর উপরই সমস্ত দায়িত্ব ছিল। ছোটবেলা থেকে সেই দায়িত্বগুলোই পালন করে এসেছে। এখন যদি তার জমিগুলো সব ছাড়ানো হয়ে যায় এবং তার বোনেদের বিয়ে হয়ে যায়, তাহলে হয়তো আলীর উপর এত প্রেশার আর থাকবে না। আলী তখন সেগুলো শুয়ে চিন্তা করছিল। যাই হোক, সেই রাত্রেবেলা কেটে গেল। এর 4 দিন পরে আলী খেয়াল করলো তার যে মোড়ল মশাই আছে, মানে যে মোড়লের কাছে মূলত তাদের জমি রয়েছে, সেই মোড়ল মশাই সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে
তাদের বাড়িতে এসে উপস্থিত এবং তার হাতে বেশ কিছু কাগজপাতি। তখন আলী বলল কি ব্যাপার মোড়ল সাহেব, আপনি এখানে? হঠাৎ করে এরকমভাবে আলীর আব্বাকে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে তখন মোড়ল চিন্তিত হয়ে পড়ল। বলল সত্যি তোমার সাথে নিশ্চয়ই কিছু আছে, এটা আমাকে শান্তিতে থাকতে দিবে না। বিগত 4 দিন আমার উপর জন্য এক ধরনের অত্যাচার গিয়েছে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না, আমাকে তোমরা মাফ করে দাও। তাই বলে মোড়ল আব্বার পায়ের কাছে প্রায় পড়ে গেল। তারপর সেই জমির কাগজগুলো আব্বাকে বুঝিয়ে দিয়ে গেল। বলল, এইগুলো হচ্ছে আপনাদের জমির কাগজপাতি এবং এই কাগজপাতিগুলো আপনারা রেখে দিন, এগুলো আমার আর কোনো প্রয়োজন নেই। এই জমির যে চাষবাস আছে সেটা আপনারা করে আপনারা আপনাদের জমি খান। লোকটির চোখে মুখে বেশ ভয় ছিল এবং সে আব্বার পেছনের দিকে তাকিয়ে কোনো কিছু একটা বারবার বোঝার চেষ্টা করছিল। আমিও দেখতে পাচ্ছিলাম না। বেশ খানিক্ষণ পর মোড়ল সেখান থেকে চলে গেল। আলী তখন বিশাল চিন্তায় পড়ে গেল, কারণ মোড়ল সাহেব এরকমভাবে করবে সেটা তো কোনোভাবে আলীরা চিন্তা করতে পারেনি। সেই মুহূর্তে আলীর বাবা বেশ খুশি হয়ে যায়, আলীও বেশ খুশি। আলীর গায়ে একটা জীর্ণশীর্ণ ছেঁড়া জামা সবসময় পরে থাকে সে। সেদিনকে সন্ধ্যার দিকে সে ইচ্ছে করেই ছাগলগুলোকে রেখে সেই বিশাল বাড়ির সামনে গেল এবং সেখানে গিয়ে ডাকতে শুরু করলো, আপনি কি আছেন? অনেকক্ষণ কথা বলার পর আলী সেখান থেকে চলে আসলো। তারপর সে খেয়াল করলো পরিমেয়েটি সেই ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছে। তারপর বলল যে, আলী তুমি উপরে চলে আসো, আমি এতক্ষণ ছিলাম না এখানে, তুমি যখন চলে যাচ্ছিলে তখন আমি তোমাকে দেখেছি, উপরে উঠে আসো। আলী সেই শুনশান এবং পুরাতন বাড়ির সিঁড়ি ধরে উপরে উঠে আসলো। সিঁড়ির উপর বেশ ময়লা এবং পাতা জমে আছে, চারিদিকে মাকড়সা দিয়ে ভরা, কিন্তু দোতলা এত সুন্দর। দোতলার ওই বড় কামরাটা খুব সুন্দর করে সাজানো এবং দেখে মনে হচ্ছে একদম নতুন বিল্ডিং। আলী তখন সেই ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর দেখলো সেখানে সমস্ত কিছু রয়েছে। পরিমেয়েটি তখন সেখানে বসে আছে, সেখানে খুব সুন্দর একটা খাট রাখা আছে। এটা সম্ভবত এই পরিমেয়েটি এখানে রেখেছে এবং এই খাটে সে ঘুমায় হয়তো। আলী ভেতরে যাওয়ার পর চমকে গেল, বলল যে জায়গাটা আসলে খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, এখানে বুঝে আপনি থাকেন এবং সমস্ত কিছু নিশ্চয়ই আপনি সাজিয়েছেন? তখন পরীটা বলল, হ্যাঁ আমি সাজিয়েছি এবং এই জায়গাটা আমার খুব ভালো লাগে, নীরব শুনশান এবং আমার থাকার জন্য একদম পারফেক্ট জায়গা। এই জন্য এখানে এসে আমি বিশ্রামাগার বানিয়েছি, মাঝে মধ্যে সে বিশ্রাম করি। তবে আলী, তোমার দ্বিতীয় শর্ত কি পূরণ হয়েছে? আলী বলল যে হ্যাঁ তা পূরণ হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে সবার করতে হবে না, আমি সত্যি বিশ্বাস করেছি। আলী তখন বলল, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? আলী তখন বলল যে আসলে সত্যি কথা বলতে আপনি আমার জন্য যে উপকার করেছেন আমাকে কেউ কোনোদিন এত উপকার করেনি। এবং সত্যি কথা আলী, তুমি আমার কাছে কিছু চাওনি কিসের জন্য? তুমি তোমার জন্য তো অনেক কিছু চাইতে পারতে, সোনা দানা জহরত এমনকি সম্পদ চাইতে পারতে, তুমি সম্পদ চেয়ে আবার ফিরিয়ে নিয়ে গেলে কিসের জন্য? আলী তখন বলল, আমি আমার জন্য কিছু চাই না, আমার তো তুমি আছো। এবং সত্যি কথা বলতে তখন এরকম সবকিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এবং তোমাকে আমার খুব ভালো লেগে গিয়েছে। এই মুহূর্তে এটা বলার সাথে সঙ্গেই পরিমেয়েটি তখন ধোয়া হয়ে উড়ে এসে আলীর শরীরের সঙ্গে বাড়ি খেলো এবং আলী খেয়াল করলো তার শরীরকে কেউ জড়িয়ে ধরে আছে এবং সেটা আর কেউ না, সেটা তার সেই পরিপ্রেমিকা যাকে কিনা সে পছন্দ করে। আলীকে সে শক্ত করে জড়িয়ে ধরলো। বেশ খানিকক্ষণ পর আলী বলল যে আমার তো তুমি আছো, সে তো আমার আর কারোর দরকার নেই। পরিমেয়েটিকে সে এই কয়েকদিনে সত্যি খুব ভালোবেসে ফেলেছে। প্রায় 15 দিন ধরে পরিমেয়েটার সঙ্গে সে মেলামেশা করছে এবং এই 15 দিনে তার প্রতি একটা অন্যরকম আবেগ তো কাজ করবেই এবং ঠিক সেরকমই হচ্ছিল। অনেকক্ষণ পর আলী তখন পরিমেয়েটাকে ছাড়তে বলল এবং সে ছেড়ে দিল। বলল, তুমি এখানে বসো, তুমি কি খাবে? আলীর জন্য সেকেন্ডের জন্য খাবার অর্ডার করছিল। খাবারগুলো উড়ে শূন্যে ভেসে আলীর সামনে এসে পড়ছিল। আলী তো দামি খাবার কখনো খায়নি, অনেকগুলো খাবারের টেবিল ভর্তি করে ফেলল। সেখানে খাওয়ার জন্য একটা টেবিলও ছিল, সেই টেবিলটাও নাকি সে জিনের জগৎ থেকে নিয়ে এসেছে। আলীকে সেখানে বসালো। বসানোর পর বলল তুমি খাবারগুলো খেয়ে নাও, খাও, আমি তোমাকে খাইয়ে দিব। মেয়েটি আলীকে কেন এত পছন্দ করতে আলী নিজেও বুঝতে পারছিল না। নিশ্চয়ই এখানে কোনো স্বার্থ বা উদ্দেশ্য আছে, কিন্তু এরকমটা কিসের জন্য হবে? অনেকক্ষণ পর আলী তখন বলল এরকম খাবার সত্যি আমি কখনো খাইনি। তারপর আলী কান্না করে ফেলল, বলল, সত্যি এরকম খাবার আমি সত্যি কোনোদিন খাইনি। এদের মধ্যে থেকে কিছু খাবার আমি বাড়িতে নিয়ে যেতে পারি আমার মায়ের জন্য? তখন সে এসে আলীকে জড়িয়ে ধরে বলল যে তোমার মায়ের জন্য আমি আলাদা খাবার দিচ্ছি, এগুলো তুমি নিয়ে যাও। আর যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে যে একটা দাওয়াতে গিয়েছিলাম সেখান থেকে দিয়েছে, কারণ তোমার মা তো আমার সম্পর্কে জানেন না এবং তুমি খুবই দুর্বল চিত্তের মহিলা, তিনি তো শুনলে প্রথমে ভয় পেয়ে যাবেন। আস্তে আস্তে সমস্ত কিছু বলবো, হ্যাঁ ঠিক আছে? আলী তখন বলল, আচ্ছা ঠিক আছে। আলী খুব তৃপ্তি করে খাবারগুলো খেলো এবং খাওয়া শেষে সে তখন সেখান থেকে পরিমেয়েটাকে বলল, ঠিক আছে, আর অন্য কোনো কিছু করার দরকার নেই,
আমি এমনিতেই তোমাকে পছন্দ করেছি এবং আমার বিশ্বাস হয়েছে। জিন মেয়েটি তখন আলীকে বলল, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে দিয়ে আসি। তারপর সে তাকে তার হাত ধরতে বলল এবং হাত ধরার পরে বেশ খানিকক্ষণ পর আলী চারিদিকে তাকিয়ে খেয়াল করলো যে সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যাই হোক, এরকম করে 3-4 দিন মাঝখানে কেটে গেল। প্রত্যেকদিন আলী যখন সেখান থেকে ফিরত, সেই মুহূর্তে পরি মেয়েটার সঙ্গে তার ওই বটগাছের গোড়ায় দেখা হতো এবং তার সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করে সেখান থেকে চলে আসতো। ওদিনকে যখন সে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার দিকে দেখলো তাদের বাড়িতে বেশ কিছু মেহমান এসেছে। মেহমান আসার পর তাদের বাড়িতে তখন 4-5 জন লোক এবং গ্রামের কিছু লোকজন এসেছিল। তাদেরকে আপ্যায়ন করলো এবং একটা ছেলে যে কিনা ওই মেয়েকে পছন্দ করে এবং পছন্দ করেই মূলত সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলেটা শহরে সরকারি চাকরি করে, গ্রামে এসেছিল বেড়ানোর জন্য, কিন্তু আলীর বড় বোনকে দেখে তার খুব পছন্দ হয়ে যায় এবং বলে যে তাকেই সে বিয়ে করবে। কিন্তু মূল সমস্যা হচ্ছে ওই পরিবারের সকলে নারাজ ছিল। ছোট এবং রাখাল পরিবার এবং আমার বাবা একজন কৃষক ছিলেন, সেটাই আলী যখন বলল তখনই ওই বড় পরিবারের লোকজন রাজি হলো না। বলে কিছু একজন কৃষক এবং রাখাল বালকের মেয়েকে আমরা ঘরের পুত্রবধূ করে নিয়ে আসবো, এমনটা কখনোই হতে পারে না। আলী এই কথা শুনে বেশ আপসেট হয়ে গেল এবং তারা সেখান থেকে চলে গেল। তবে ছেলেটি তার বোনকে বিয়ে করবে এটা যেন জিদ ধরে বসেছিল এবং আলী চিন্তা করলো যে কি করলে তার আরো বেশি উপার্জন করতে পারবে এবং তাদের অনেক টাকা পয়সা হবে, কারণ এরকম কোনো পথ তো আলী খুঁজে পাচ্ছে না। আলী তখন মন খারাপ করে তার ঘরের বাহিরে একটা ছোট্ট পুকুর ঘাট ছিল, পাশেই সে পুকুর ঘাটের ওখানে বসেছিল এবং বসে চুপচাপ বসে সে আস্তে আস্তে মন খারাপ করে কান্না করছিল। ঠিক সেই মুহূর্তে তার কাছে তার প্রেমিকা এসে উপস্থিত হয়। এসে বলে কি ব্যাপার আলী, তুমি কেন চুপচাপ করে বসে আছো কিসের জন্য? আলী তখন সমস্ত কথা বলে এবং বলে যে এরকম এরকম ব্যাপার। পরিমিটি তখন বলে যেটা তুমি আমাকে আগে বলোনি কিসের জন্য, বিকেলে তোমার সঙ্গে দেখা হলো। আলী তখন বলল ওনারা সন্ধ্যার দিকে এসেছিল এবং এসে চলে গিয়েছে এবং এই কথা আমার কাছে খুব খারাপ লেগেছে। পরিমিটা তখন সেখান থেকে চলে গেল, বললো তুমি থাকো, আমি আসছি। তাই বলে সে সেখান থেকে চলে গেল। আলী সেখানে অনেকক্ষণ বসে তার জন্য অপেক্ষা করলো, কিন্তু মেয়েটি আসলো না। আলী চিন্তা ভাবনা না করে সে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর ওদিন রাতে খাওয়া দাওয়া করে মন খারাপ করে ঘুমিয়ে পড়লো। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে যখন উঠলো, সে তখন চারিদিকের পরিবেশ দেখে অবাক। কারণ হচ্ছে চারিদিকে সে আসলে এরকম জিনিস দেখে কখনো অভ্যস্ত না। সে খেয়াল করলো তাদের বাড়িটা রাতারাতি একটা চারিপাশে দুর্গের মতো হয়ে গিয়েছে। তাদের বাড়ির আশেপাশে বাউন্ডারি দেওয়া এবং বিরাট বড় বড় পাথরের খণ্ড দিয়ে সে বাউন্ডারি করা এবং তাদের সেই পুরাতন জীর্ণশীর্ণ ঘরটার পাশে বিরাট আকৃতির একটা বড় মহলের মতো ঘর তৈরি হয়েছে। আলীদের এই পৈতৃক সূত্রের জমিটা বেশ বড় এবং সামনে বেশ ভালো জায়গা আছে। সেই জায়গার উপরে নির্মিত এবং নির্মাণ হয়েছে একটা রাজবাড়ির মতো বড় জমিদার বাড়ির মতো। আলী তখন চোখে যেন কোনো কিছু বিশ্বাস করতে পারছিল না। আলী সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সে উঠে যখন তাকালো সামনের দিকে, সবার প্রথমেই আলী উঠল, কারণ আজকে তাকে বকরিগুলো নিয়ে সকাল সকাল বের হতে হবে। তার বাড়ির আশেপাশে এরকম বড় প্রাচীর এবং এরকম একটি দুর্গ দেখে আলী তখন ভীষণ চমকে যায়। সে তখন দৌড়ে সেই পুরাতন রাজবাড়ির সামনে যায় এবং সেখানে গিয়ে সে তখন সকলকে ডাক দেয় আর কি, সেই জিনগুলোকে এর আগে তার বাড়িতে দেখেছে। আলী এর মাঝখানে কয়েকজন জিনকে দেখেছে, কিন্তু তার প্রেমিকা যাকে কিনা বারবার সে ডাকে, কিন্তু সে সেখানে এসে উপস্থিত হয় না। আলী তাকে জিজ্ঞেস করেছিল, সে বলেছে যে সে নাকি দিনের বেলাতে এখানে আসে না। অনেকক্ষণ ডাকাডাকি করার পর আলী যখন বাড়ির ভেতরে গেল, ভেতরে কি সে চমকে গেল। দেখলো এর আগে সে যেখানে প্রত্যেকদিন আসতো সেরকম কোনো ঘর বাড়ি বা গালিচা এখানে কোনোভাবেই পাতা নেই। আলী যেন সমস্ত বিষয় দেখে চমকে গেল, কোনো কিছু বুঝে উঠতে পারছে না। সেই দিন আলী ওইখান থেকে বাড়িতে ফিরে আসলো। ফিরে আসার পর সে আশপাশের সমস্ত পরিবেশ দেখে চমকে গেল, কারণ অন্যান্য সকলরা এসে তখন আলীদেরকে জিজ্ঞেস করছিল, কি ব্যাপার, রাতারাতি তোমাদের এখানে এরকম ঘর বাড়ি তৈরি হয়ে গেল কিভাবে, সেটা কিভাবে সম্ভব? সেই মুহূর্তে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হলে সেই মোড়ল সাহেব। তখন তিনি সেখানে আসলেন এবং এসে গ্রামবাসীদেরকে বললেন যে ওদের বাড়িতে যেও না, ওদের বাড়িতে জিনের উপদ্রব আছে এবং জিন ওদের কথা শোনে। কারণ কিছুদিন আগে ওর বাবার দখল করা সেই জমিগুলো যখন আমার কাছে ছিল, কিছু জিন এসে আমাকে 3-4 দিন খুব বিরক্ত করেছে এবং ওদের কাছে জিন আছে এবং সে সমস্ত জিনগুলো হয়তো রাতারাতি এই বাড়িটা নির্মাণ করে দিয়েছে। ওই দিন থেকে আলীদেরকে সকলে ভয় পেতে শুরু করলো, কারণ আলীদের কাছে কামেলের জিন আছে এবং সেই জিনটা এই সমস্ত কিছু করে দিয়েছে। আলী তখন যেন আবেগে আপ্লুত হয়ে পড়ল এবং তখন সকলের পুরো গ্রামের আশেপাশে ছড়াছড়ি হয়ে গেল যে আলীর কাছে একটা জিন আছে, যে জিনটি আলীকে সমস্ত কিছু উপহার দিয়েছে। সেই ছেলেটি এবং তার পরিবার এর পরের দিন আসলো।
আসার পর সমস্ত বাড়িঘর দূর দেখে চমকে গেল এবং তখন সেই ছেলের বাবা মা এবং সকলে তখন রাজি হলেন, কারণ যদি রাজি না হয় তাহলে হয়তো ওই জিনগুলো দ্বারা তাদেরকে ক্ষতি করবেন, সেই কথা চিন্তা করেই রাজি হয়ে গেল। এবং সেদিন সন্ধ্যার দিকে তারা বিয়ের কথা পাকাপাকি করে গেল। আলী তখন সন্ধ্যার দিকে চলে গেল সেই বাড়ির কাছাকাছি এবং সেখানে যাওয়ার পর সে তার পরিপ্রেমিকাকে ডাকতে শুরু করলো, বলল, তুমি কোথায়, এদিকে আসো। আলীকে তখন তার পরিপ্রেমিকা দেখা দিল এবং দেখা দেওয়ার পর সে বলল যে তুমি যে এসেছিলে সেখানে সেটা আমি শুনেছি, কিন্তু আমি আসতে পারছিলাম না, কারণ আমি রাজ্যের কাজে ব্যস্ত ছিলাম এবং তখন আমি সকলের সমস্যা শুনছিলাম, এই জন্য আমি তখন আসতে পারিনি। তবে তোমার ডাক আমি শুনেছি। তুমি কি চাচ্ছ আলী, বলো, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আলী তখন বলল যে তুমি আমার জন্য এরকমটা কেন করলে? আমার বাড়ির আশেপাশে এরকম বড় দুর্গ এবং এরকম রাজবাড়ির মতো বাড়ি কেন তৈরি করে দিলে আমাকে? তখন তার পরিপ্রেমিকা বলল, এটাই তো তুমি চেয়েছিলে। আলী তখন বলল, আমি তো এত বড় লোক হতে চাইনি, এলাকার সবাই আমাকে ভয় পাচ্ছে, এখন সকলে বলছে আমার সঙ্গে নাকি জিন আছে। মেয়েটি তখন বলল, সেটা বলাটা স্বাভাবিক, আমিও ভেবেছিলাম যদি রাতারাতি আমার সমস্ত জিন দ্বারা তোমার এই বাড়িটি তৈরি করে দিই তাহলে হয়তো পরের দিন সকলে এসে দেখবে এবং বলবে যে এই বাড়িটি আমি কিভাবে নির্মাণ করেছি, তোমাকে সকলে প্রশ্ন করবে এবং তোমার সেই মোড়লকে আমি তখন সেখানে পাঠিয়েছিলাম যেন সকলকে এই কথা বলে এবং সেটাই সে বলেছে এবং এখন থেকে গ্রামের সকলে তোমাকে ভয় করবে এবং এটাই তুমি চেয়েছিলে। আলী তখন বলল যে এত কিছু করার দরকার ছিল না। তখন পরিমেয়েটি তাকে এসে বলল, এত কিছু করার আসলে দরকার ছিল, তুমি খুশি থাকো সেটাই আমি সবসময় চাই এবং আমি তোমাকে সবসময় এরকম আনন্দিত দেখতে চাই। আলী বেশ খুশি ছিল, কারণ তার বাবা সুস্থ হয়ে উঠেছে, তার মা এখন বেশ হাসি খুশি থাকে, তার বোনের বিয়ে আর কয়েকদিন পরে। সেই মুহূর্তে পরিমেয়েটি বলল, আজকে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব এবং সেখানে নিয়ে আমি তোমাকে সমস্ত কিছু দেখাবো এবং তুমি সেখানে যাওয়ার পর নিশ্চয়ই আমাকে দেখে কোনো চমকে যাবে না, ঠিক আছে? আলী তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি চমকে যাব না এবং আমি আজকেই যাব। পরিমেয়েটি তখন বলল, হ্যাঁ আজকে এবং এখনই তোমাকে আমি নিয়ে যাব, আজকে তুমি অনেক খুশি এবং আমিও অনেক খুশি। তারপর পরিটির হাত ধরে আলী যেন শূন্যের এবং আলোর গতিতে হাসতে শুরু করলো। আলী শুধু দেখছিল যে সে উপরের দিকে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা সে জানে না। অনেকক্ষণ পর আলী দেখল সামনে বিশাল বড় একটা প্রাসাদ এবং সেই প্রাসাদের ছাদে তাকে নিয়ে নামানো হলো। মেয়েটি তাকে হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। বিশাল বড় একটা হলরুমের মতো ঘর, সেই ঘরের ভিতরে কি নেই, আধুনিক সমস্ত কিছু রয়েছে এবং সমস্ত বিলাসী জিনিসপাতি সেখানে উপস্থিত রয়েছে। আলী তখন অবাক হয়ে বলল, এটা কোথায়? মেয়েটি তখন বলল, এটা আমার কক্ষ এবং এটা আমার রাজ্য, আমি এখানে বসবাস করি এবং তুমি যে জায়গাটা দেখছো এটা হচ্ছে আমার নিজস্ব মহল এবং ওই যে সামনে যে বড় প্রাসাদটা দেখছো সেটা হচ্ছে আমার বাবার মহল এবং আমার বাবা এখানকার জিনের সর্দার এবং আমি এই সমস্ত জায়গায় বিচার কার্য করি। আমার বাবার প্রতিনিধি হয়ে মাঝে মধ্যে আমি রাজকার্য এবং সমস্ত কিছু সামলাই এবং এটাই হচ্ছে আমার জগৎ। আলী সামনের দিকে তাকিয়ে দেখল বিশাল এক নগরী। সেই নগরীতে মোট দুটো বড় বড় বিল্ডিং রয়েছে। একটা বিল্ডিং সে নিজে এখানে, আর সামনে বিশাল বড় একটা হল রুম রয়েছে, বিশাল বড় একটা বড় রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে তার বাবা বিচার কার্য করে এবং এই পুরো মহল্লা এবং পুরো কয়েকশো গ্রামের সর্দার সে। আলী তখন চমকে গেল, বলল, কি বলছো তুমি এসব? তখন সে বলল, হ্যাঁ চলো, তোমাকে নিয়ে আমি আমার মূল বিচার কার্যে যাই, যেখানে মূলত আমি বিচার করে থাকি এবং আমার আব্বাজান এখানকার বিচার উপদেষ্টা আমাকে তৈরি করেছেন এবং আমি সেটাই করি। আলী তখন সে অবাক হয়ে যাচ্ছিল। বেশ খানিক্ষণ সেখানে সময় কাটানোর পর মেয়েটি একটা অদ্ভুত ধরনের জামা পরল। জামাটা অনেকটা ব্রিটিশরা যেরকম জামা পরে ঠিক সেরকম এক ধরনের ডিফেন্সের জামা। সেই জামাটা পরে এসে ওই পাশে চলে গেল। আলীকে নতুন একটা জামা দেওয়া হলো। আলী সেই জামাটা পরে নিল। দুইজন জিন আলীকে সেই জামাটা পরিয়ে দিল এবং বলল, এটা এরকমভাবে পরতে হয়। খুব সুন্দরভাবে তাকে সাজিয়ে দিল। আলীকে নিয়ে তখন জিন মেয়েটি ওই পাশে চলে গেল। যাওয়ার পর তখন সে বিচার কার্যের একটা পাশের সিটে তাকে বসানো হলো এবং বেশ কিছু জিন তখন সেখানে এসে একে একে বিচার করতে শুরু করলো। অনেকক্ষণ পর সেখানে তার বাবা এসে উপস্থিত হলো এবং বলল যে, তুই এখানে কি করছিস আর এই ছেলেটাকে? পরিমেয়েটি তখন বলল, আব্বাজান, আমি আপনাকে একটা রাখাল বালকের কথা বলেছিলাম, আপনার মনে আছে? এই হচ্ছে সেই ছেলে যাকে কিনা আমি পছন্দ করেছি এবং আমি বিয়ে করতে চাই। ঠিক সেই মুহূর্তে তার জিন বাবা বলে কি যে, ঠিক আছে, তোমার যেরকম মর্জি তুমি সেরকমটা করো, কারণ তোমার নিজের মর্জির মালিক তুমি, আর অবশ্যই আমি তোমার কোনো মর্জিতে বাধা দিব না। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো,
সে কিন্তু একজন মানুষ, সে কিন্তু বেশি দিন বাঁচবে না, সেহেতু সেরকম ভাবে তুমি তার সঙ্গে থেকো। পরিমেটি তখন বলল, সে যতদিন আছে আমি ততদিনই তার সঙ্গে থাকবো এবং আমি সত্যিই তাকে খুব পছন্দ করে ফেলেছি। তখন তার বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সকলকে বলে দিচ্ছি এবং আজকেই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। মেয়েটি খুশি হয়ে গেল। আলী বলল কি যে, সত্যি এটা সম্ভব? আমি একজন সাধারণ গরিব রাখাল বালক, আর তুমি তুমি এরকম একটা বড় বিশাল সাম্রাজ্যের রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করবে? ঠিক সেই মুহূর্তে সকলে তখন জেনে গেল, কারণ সকলের ঢেরাপিটি তখন জানিয়ে দেওয়া হলো যে আজকে রাজকুমারীর বিয়ে, এবং সেটা একজন মানুষের সঙ্গে। রাজকুমারী নিজে তাকে পছন্দ করেছে, কিন্তু রাজ্যের কেউ কোনো কিছু বলল না। সেদিন রাজ্যের সকলের সামনেই তাকে বিয়ে করানো হলো, মানে আলীকে সেই পরিমেটির সঙ্গে বিয়ে পড়ানো হলো। আলী পরিমেটিকে বিয়ে করলো খুশি খুশি মনে, কারণ এই কয়েকদিন থেকে অন্তত পক্ষে এতটুকু বিশ্বাস হয়ে গিয়েছে যে পরিমেটি তার নিশ্চয়ই কোনো ক্ষতি করবে না এবং নিশ্চয়ই তার সঙ্গে সে আজীবন এরকমভাবেই থাকবে এবং তাকে খুব ভালোবাসবে। এবং সেই রাতে সেইখানের সকল জিনেরা তাদের বিয়ে একসঙ্গে দেখল এবং বিয়ে শেষে আলীকে বাসর ঘরে পাঠানো হলো সেই বিশাল বড় ঘরের ভিতরে। চারিদিকে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। আলীর পরনে নতুন জামা এবং সমস্ত কিছু যেন নতুন পরিবেশ। আলীকে সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। বিয়ের পর আলী যখন তার স্ত্রীকে দেখতে পেল, সত্যি কথা বলতে এত সুন্দর স্ত্রী সে জীবনে পাবে কোনোদিন ভাবতে পারেনি। সে কি সুন্দরভাবে তার স্ত্রীর ঘোমটাটা সরিয়ে তাকে দেখতে লাগলো। বলল, আমার বিশ্বাস হচ্ছে না যে একজন পরীকে আমি বিয়ে করেছি, এটা কি কখনো সম্ভব? মেয়েটি তখন বলল, হ্যাঁ অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? আমি তোমার সমস্ত কিছু, তোমার সঙ্গে তোমার বিয়ে সেদিনকেই হয়ে গিয়েছিল, যেদিনকে আমি তোমাকে প্রথম দিন দেখেছিলাম। আসলে সত্যি কথা বলতে আমি তোমার মতো এরকম চাঁদ মুখের চেহারা এবং এত ভদ্র এবং শালীন ছেলে কোনোদিন দেখিনি। এমনকি আমার জিনের গোত্রে কাউকে বিয়ে করারও ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করে আমার সেই পার্সপেক্টিভ বদলে যায় এবং তোমাকে দেখে আমার খুব ভালো লেগে যায়। তারপর থেকে আমি সিদ্ধান্ত নিই যে তোমাকেই আমি আমার জীবন সঙ্গিনী বানাবো, এবং ঠিক সেরকমভাবে আমি এগিয়েছি। আমি কি কোনো ভুল করেছি? আলী তখন তার পরিপ্রেমিকাকে মানে স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, একদমই না, তুমি আমার জন্য যা করেছো সেটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো। জিন মেয়েটি তখন আলীকে জড়িয়ে ধরে একে অন্যকে ভালোবাসতে শুরু করলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আলী চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ সে দেখতে পেল যে চারিদিকে শুধুমাত্র খাবারের পসরা এবং মহড়া সাজানো রয়েছে। আলী তখন বলল, এটা কেমন জায়গা এবং এত খাবার কিসের জন্য? মেয়েটি তখন বলল যে এখানে সমস্ত খাবারগুলোই আমাদের দুজনের জন্য। খাওয়া শেষে এই খাবারগুলো নিয়ে যাওয়া হবে এবং নিয়ে গিয়ে এই রাজ্যের আরও অন্যান্য যেসব কর্মীরা আছে এবং আশেপাশে যত লোকজন আছে তাদেরকে দেওয়া হবে, এবং এটা আমি করে থাকি। এটা আমার খুব ভালো লাগে। এতে করে আমার মহলে কাজ করা সমস্ত লোকজন খেতে পারে এবং ওরা সকলে সমস্ত খাবার প্রথমে এখানে নিয়ে আসে, যাতে করে কেউ ফাঁকি না দিতে পারে খাবারে। বুঝতে পেরেছ? তখন আলী বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, এবং এতে আমি খুব খুশি হয়েছি। সত্যি কথা, তুমি খুব ভালো একজন পরী এবং তোমাকে বউ হিসেবে পেয়ে আমি বেশ খুশি। তখন আলী বলল যে চলো আমরা নিচে যাই, আর আমাদের বাড়িতে কয়েকদিন পরের বিয়ের অনুষ্ঠান, এই সমস্ত কিছু করার জন্য সত্যি আমি তোমার প্রতি খুব কৃতজ্ঞ এবং আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। তোমাকে এরকমভাবে আজীবন ভালোবেসে যাব। তাই বলে পরিমেটি তাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি এবং এরকমভাবেই তোমাকে আজীবন ভালোবেসে যাব। প্রিয় দর্শক, আমাদের এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। প্রথম পর্ব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গল্পে অন্তত পক্ষে 10,000 ভিউ না হলে পরবর্তী এপিসোড আমি আপনাদের জন্য নিয়ে আসবো না। সেহেতু এই গল্পের পরবর্তী এপিসোড শুনতে অবশ্যই আপনারা এই ভিডিওতে অন্তত পক্ষে 200 কমেন্ট করুন এবং সেই সঙ্গে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। খুব শীঘ্রই এই গল্পের দ্বিতীয় পার্ট আপলোড করা হবে। আপনারা যদি চান দ্বিতীয় পার্ট আপলোড করি তাহলে অবশ্যই খুব শীঘ্রই 200 কমেন্ট করুন সকলে মিলে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।